সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহার হবে, জানালেন আইন উপদেষ্টা। বিচারক নিয়োগে কাউন্সিল গঠন। দ্রুত নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট, বললেন জামায়াতের আমির। 4 মাসে নির্বাচন সম্ভব, জানালেন সংস্কার কমিশনের প্রধান। ফৌজদারি অপরাধে জড়িতদের অযোগ্য ঘোষণার সুপারিশ। এবং 4 দিনের সফরে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। যোগ দেবেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সাইবার সিকিউরিটি আইনে সারা দেশে যত মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয় নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 25টি জেলায় 2500 গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে, সেগুলো আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া উচ্চ আদালতে দক্ষ বিচারক নিয়োগের জন্য 6 সদস্যের একটি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। আইন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুরুতে সাইবার সিকিউরিটি আইন নিয়ে উপদেষ্টা জানান, এই আইনের অধীনে সারা দেশে যত মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে। পাশাপাশি বিগত সরকারের আমলে 25টি জেলায় 2500 গায়েবী মামলা প্রত্যাহারের কথাও জানান তিনি। সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইথড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি। এটা তো মূল কনসার্ন, তারপর আস্তে ধীরে আরও কনসালটেশন করে সাইবার সিকিউরিটি আইন যেটা আছে সেটার সংশোধন অথবা বাতিল, এই ব্যাপারে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। তো পাবলিক প্রসিকিউটর নিয়োগ হওয়ার সাথে সাথে আমরা গায়েবী মামলাগুলা লিস্ট করার এবং তালিকাবদ্ধ করার, আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু করি। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইতিমধ্যে 25টি জেলায় 2500-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি। উচ্চ আদালতে এর আগে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতার ভিত্তিতে। অভিজ্ঞ, দল নিরপেক্ষ এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে, এরকম একটা চাহিদা এই সমাজে বহু বছর যাবৎ ছিল। বহু ফোরাম থেকে, বহু রাজনৈতিক দল থেকে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে, নাগরিক সংগঠন থেকে এই ধরনের দাবি উত্থাপন করা হয়েছিল। আমরা আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই এই আইনটা হয়েছে। এই আইনটা রচনা করার ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি আছেন উনার অফিস থেকে একটা ড্রাফট পাঠানো হয়েছিল। গণহত্যাকারী বিচার আগে নাকি নির্বাচন, গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবও দেন আসিফ নজরুল। নির্বাচনের সাথে বিচারের কোনো রকম বিরোধ নাই, বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না, আমাদের তো একটা হচ্ছে কনভেনশনাল কোর্ট আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে সম্পূর্ণ পুনর্গঠন করতে হয়েছে। সব কাজ আমরা করেছি এবং পূর্ণ গতিতে এই বিচার চলছে। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট। ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ চালাবে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। এত বড় একটা গণহত্যার পর একটা সরকার এসে মানে আগের সরকারগুলোর মতো আচরণ করবে, এটা মানে আমি বিশ্বাস করতে চাই না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ন্যূনতম সংস্কার কাজ করে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। সরকারের ভুল ত্রুটি থাকবেই, এই সময়টাতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান মির্জা ফখরুল। আনসারুল ইসলামের ক্যামেরায় কাসসাম রিপোর্টে বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান গ্রন্থ আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন প্রজন্মের যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ সঠিক হবে। এ সময় সরকারকে জনগণের ভাষা বোঝার আহ্বান জানিয়ে এখনই না হলেও ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব। ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনাকে নির্বাচিত সরকারি সবচেয়ে ভালো বুঝে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিদিন রাস্তায় নেমে অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি না করার আহ্বানও জানান মির্জা ফখরুল।
প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল, দাবি দাওয়া সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? তখন তো একটা কথা বলার সুযোগ, সাহসও কেউ পাও নাই, একটা কথা বলার সুযোগ কেউ পাও নাই, সাহসও পাও নাই। আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে, সবাই ঝাঁপিয়ে পড়ছে। এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না, একদিনে হবে না। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক। সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সরকারের দেশ পরিচালনার অভিজ্ঞতা না থাকায় ভুল ত্রুটি হচ্ছে। যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং গণহত্যাকারী একটি সিন্ডিকেট। বিকেলে বরিশাল নগরী হিমায়তুদ্দিন ঈদগাহ ময়দানে জামায়াতের জেলা এবং মহানগরের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির কথা বলেন। জনগণ গণহত্যাকারীদের নির্বাচনে দেখতে চায় না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে 23.5 বছর শাসন করেছে, তারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে দেয়নি, জনগণকে নানা ভাগে বিভক্ত করেছে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। যাদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই 5 আগস্ট করব, বরিশালের কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল জব্বার হবে আগে গণহত্যার বিচারটা হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পাক, তারপরে তারাই রায় দিবে যে ওনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্তরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। এ কথা জানিয়েছেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচন থেকে কাউকে দূরে রাখা উদ্দেশ্য নয়, যারা ছাত্র জনতাকে হত্যা, গুমসহ মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের জনগণ চায় না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসে নির্বাচন সম্ভব বলেও মনে করেন কমিশন প্রধান। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বিকেল 5:20 তিনি সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছান। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সুইজারল্যান্ডের জেনেভার রাষ্ট্রদূত মোহাম্মদ আরিফুর রহমান। সফরকালে সুইজারল্যান্ডের দাভোসে আগামী 20 থেকে 24 জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সফরের প্রথম দিনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টা বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার ছাড়াও কয়েকটি সংস্থার প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান ও উদ্যোক্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে তার। 24 জানুয়ারি দাভোস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর যেসব নির্বাহী আদেশ জারি করেছেন তার মধ্যে একটি আইন রয়েছে যা অভিবাসীদেরকে ঝুঁকির মুখে ফেলবে বলে অনেকের মধ্যে ধারণা ছড়িয়ে পড়েছে। আসলে বিষয়টি কি? ট্রাম্প ক্ষমতা আসার আগে অভিবাসন নিয়ে যে কঠোরতা দেখাচ্ছিল সেটা ক্ষমতা গ্রহণের পর তার অভিবাসন প্রতি সে কিছুটা নমনীয় হয়েছে, সে দেখাচ্ছে। আর 20 জানুয়ারি যে একটা অর্ডার জারি করেছে হোয়াইট হাউস, সেখানে লেখা ছিল, মানে লেখা আছে সেটা হচ্ছে যে যারা ভিজিটর বা যেখানে ট্যুরিস্ট
যেসব মহিলারা এদেশে আসে এবং বাচ্চা প্রসব করে সিটিজেনশিপ নেয়, তাদের ক্ষেত্রে এটা কার্যকর এখন থেকে হবে না। 20 জানুয়ারি থেকে এক মাস পর থেকে এই নিয়মটা, এই অর্ডারটা কার্যকর হবে। তাছাড়া অভিবাসনদের মধ্যে যে একটা আশঙ্কা আছে যে ট্রাম্প আসলেই তাদের প্রবলেম হবে, তাদেরকে ডিপোর্ট করে দিবে বা তাদের অভিবাসন নিয়মে চেঞ্জ আসবে। আসলে ডিপোর্টেশনের বিষয়টা হচ্ছে যাদের নামে আগেই এই অর্ডারটা ছিল সেগুলি হয়তো কার্যকর হবে, কিন্তু অর্ডার নেই, যারা এখানে ক্রাইম করছে না, কোনো কিছুতে প্রবলেম করছে না, তাদের ক্ষেত্রে সেটা তেমন কোনো প্রভাব ফেলবে না। আর যারা অলরেডি ডিপোর্টেশন অর্ডার হয়ে আছে তাদের ক্ষেত্রে এটা কার্যকর হবে। আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য বাংলাদেশ এখনও প্রস্তুত কিনা ভাবতে হবে, কারণ উন্নত রাষ্ট্রগুলোতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে গুরুত্বপূর্ণ আইন পাশ করতে দীর্ঘ জটিলতায় পড়তে হয়। নির্বাচন ব্যবস্থা এবং সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে মূল্যায়ন জানাতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফুয়াদ বলেন, পোশাক কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, মৌলিক পরিবর্তন আনতে হবে বাহিনীগুলোর আচরণ, সার্ভিস এবং তাদের দেশের প্রতি কর্তব্য পরায়ণতার মাধ্যমে। নির্বাচন কেন্দ্রিক এক প্রশ্নের জবাবে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা এই প্রথম নির্বাচনের সময়সীমা 2 বছরের কথা বলেছিলাম, ঘুরে ফিরে এখন সেই বিষয়টি আলোচিত হচ্ছে। রিডিফাইনিং ফিউচার টুগেদার স্লোগানে অনুষ্ঠিত হলো দেশের সুপার ব্র্যান্ড ওয়ালটনের স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের পার্টনার সামিট। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সের উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান SM শামসুল আলম এবং পরিচালক তাহমিনা আফরোজ তান্না। সম্মেলনে ওয়ালটন হোম এবং স্মল অ্যাপ্লায়েন্স বিক্রয় প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে গ্রাহকদের সর্বোচ্চ সেবা এবং সুবিধা প্রদানের পাশাপাশি বাজার পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে সময় উপযোগী বাজারজাত কৌশল নির্ধারণের জন্য ডিস্ট্রিবিউটরদের পরামর্শ এবং দিক নির্দেশনা প্রদান করা হয়। এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহার হবে, জানালেন আইন উপদেষ্টা। বিচারক নিয়োগে কাউন্সিল গঠন। দ্রুত নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট বললেন জামায়াতের আমির। 4 মাসে নির্বাচন সম্ভব, জানালেন সংস্কার কমিশনের প্রধান। ফৌজদারি অপরাধে জড়িতদের অযোগ্য ঘোষণার সুপারিশ। এবং 4 দিনের সফরে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, যোগ দেবেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ।